নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে। অতিমারিতে অর্থনীতির চাক্কা জ্যাম টানা 2 বছর, তারই মধ্যে অর্থনীতির ধাক্কা আর কর্মসংস্থানের সংকট মোকাবিলায় আগামী বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বললেন এই বাজেট আগামী 25 বছরের ব্লু প্রিন্ট। সত্যি কি তাই? পদ্মশিবির প্রশংসায় পঞ্চমুখ। পরিকাঠামো নির্মাণে 20,000 কোটি টাকা, পরিষেবা খাতে 5 লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। কিন্তু বিরোধী শিবির বলছে পুরোটাই অন্তঃসার শূন্য। রাজনৈতিক তরজা তো আছেই, সেই সঙ্গে এই বাজেটের প্রাপ্তির হিসেব করব আজ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কি পেলাম আমি আপনি, কি পেল দেশ? বিশেষজ্ঞদের শুনব কঠিন অঙ্কের সহজ ব্যাখ্যা। আর আজ যখন এই আলোচনা করব, আমাদের সঙ্গে শুরুতেই এই মুহূর্তে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। আপনাকে স্বাগত সৌগত দা। আজকের এই বাজেট অধিবেশনে যখন গোটা দেশ, সাধারণ মানুষ তাকিয়ে থাকে, বিশেষ করে আমার এবং সাধারণ মানুষ যারা অনুষ্ঠান দেখছে, তাদের একটাই প্রত্যাশা থাকে যে বাজেট থেকে আমরা কি পেলাম। বড় বড় ভারী ভারী শব্দ তারা বুঝতে পারেন না, অর্থনীতির কথা তো স্বাভাবিকভাবেই মানুষ বোঝেন না। সেখানে দাঁড়িয়ে আপনি একজন দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, তৃণমূল কংগ্রেসের অবশ্যই আপনি প্রতিনিধি, কিন্তু একজন সাংসদ হিসেবে এই বাজেটকে কিভাবে দেখলেন? মানুষের জন্য কতটা আজকের এই বাজেট? না, এই বাজেটকে আমি একেবারেই ভালোভাবে দেখছি না। এই বাজেট একটি স্বাধীন, বর্ণহীন, গন্ধহীন বাজেট। এই বাজেটে দেশের গরিব মানুষের জন্যে কিছু নেই, বেকারদের জন্যে কিছু নেই। একটা বলছে যে 5 বছরে নাকি 60 লাখ চাকরি হবে, তারও কোনো রোড ম্যাপ নেই। এই বাজেটে দুটো কথা শুধু বারবার এসছে, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আর ডিজিটাল। সব কিছুর মধ্যেই ওরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ঢোকাতে চাইছেন আর ডিজিটাল নিয়ে আসতে চাইছেন। এমনকি কৃষিক্ষেত্রেও ওরা ডিজিটাল ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি দেবেন, এইসব বলছে। আর এই বাজেট যেরকম ড্রোন ওড়ে আকাশে, এই ড্রোনের কথা 5 বার বলেছে বাজেটে। এই ড্রোনের উপর নির্ভরশীল বাজেট। আমার মনে হয় না যে প্যান্ডেমিকের সময় অর্থনীতি যে ধাক্কা খেয়েছিল, তার থেকে এই বাজেট আমাদের বার করে আনবে। তার কারণ, যদিও 39 লক্ষ কোটি টাকার খরচ ধরা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বরাদ্দ কমেছে। সবচেয়ে বড় কমেছে হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের টাকা। সুতরাং সেইখানে কোথাও নেই। ওরা একটা থিওরি দিচ্ছে যে অনেক টাকা সরকার যদি পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারে খরচ করে, যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ায়, তার মানে মূলধনী খাতে ব্যয় বাড়ায়, তাহলে নাকি অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু আমার তা মনে হচ্ছে না। তার কারণ, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়িয়ে টাড়িয়ে শেষ পর্যন্ত বাজেটে অনেক আর্থিক ঘাটতি থেকে যাচ্ছে, প্রায় 6.4%। এখানে একটা ব্যাখ্যা যেটা অনেকেই বলছেন, আমি জানি আপনাদের একটু জানতে চাইবো যে আপনার কি ব্যাখ্যা। এক্ষেত্রে পরিকাঠামো খাতে যদি এক্ষেত্রে অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়, তাহলে অনেক বেশি রাস্তাঘাট, ইতিমধ্যে রাস্তাঘাট আপনি সেটাও ঘোষণায় দেখেছেন যে রাস্তা তৈরি করার কথা বলা হয়েছে। সেখানে বলছে যে প্রান্তিক মানুষ, বিশেষ করে গরিব মানুষ যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, তাদের অর্থসংস্থান হবে। তাদের কি সংস্থান হবে? তাদের সেক্ষেত্রে তারা কাজ পাবেন। গরিব মানুষের মানে ধরুন যারা একেবারে এই রাস্তার কাজের সঙ্গে যুক্ত থাকেন, বেশিরভাগ মানুষই এখানে, বহু মানুষ এই ধরনের কাজে। তাহলে কি প্লিজ বলুন। ঠিকই, পরিকাঠামোর কাজ হলে নিশ্চয়ই কাজকর্ম হতে পারে, কিন্তু কত লোকের কি কাজ হবে তা তো বোঝা যাচ্ছে না। এখন তো আধুনিক পদ্ধতিতে রাস্তা বানায়, তার ফলে আগে যে শ্রমনিবিড় রাস্তা বানাবার কায়দা ছিল সেগুলো চলে গিয়েছে, অনেক নতুন নতুন মেশিন এসে গিয়েছে। সুতরাং রাস্তা ওরা বলছে 1 বছরে ওরা
25,000 কিলোমিটার রাস্তা করবে, কিন্তু তাদের কাজ কি হবে এটা যথেষ্ট লোকের সন্দেহ থেকে যাবে। তার ফলে ওরা ওই যে একটা বলেছে 5 বছরে ওরা 60 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি করবে, সেটা আমার খুব একটা সম্ভব বলে মনে হচ্ছে না। রাস্তা হওয়া খুবই ভালো, রাস্তার জন্য ওরা 20,000 কোটি টাকা দিয়েওছেন এই ব্যাপারে, কিন্তু সামগ্রিকভাবে যে দারিদ্র বেকারি দেশে রয়েছে, যেটা এই 2 বছরের প্যান্ডেমিকে আরো বেড়েছে, সেই একটা বৃত্ত থেকে বেরিয়ে আসার কোনো দিশাই বাজেটে আমি দেখছি না। আমি আপনার কাছে আসবো। আমাদের বাজেটে আমরা সবসময় দেখি যে একটা বিষয়, এক শ্রেণীর মানুষ যারা এই বাজেটে এই বিষয়টার উপর নির্ভর করেন, তা হলো কর ছাড়ের বিষয়টা। আয়করের ছাড়ে সেক্ষেত্রে বাজেটে ঊর্ধ্বসীমা বাড়াতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, এবং নিয়ে এই বিষয়টি নিয়ে নানা মত রয়েছে। বিরোধীরা বিনছে সরকার পক্ষকে, এবং এসবের মধ্যে কিন্তু মধ্যবিত্তের কাছে দুঃখ প্রকাশও করেছেন নির্মলা সীতারামন। কি বলেছেন একটু শোনাবো। सिनिकली अगर देना है तो मैं बोलूंगी हाँ टैक्स बढ़ा नहीं है इसीलिए राहत है। नहीं, आई एम नॉट सेइंग दैट। देयर आर टाइम्स व्हेन यू कैन गिव, देयर आर टाइम्स व्हेन इट विल हैव टू वेट अ बिट लॉन्गर। सो आई एम सॉरी इट डिडंट हैपन, बट बहुत सारे जो मिडिल क्लास का हुआ वो भी मिडिल क्लास के खाते पे डालिए ना। কি বলবেন সৌগতদা? না না, আমি একেবারেই ওর কথায় মিডল ক্লাসের খাতে দেব না। মিডল ক্লাস ডিরেক্ট বেনিফিট চায়, ডিরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর, তাতে মিডল ক্লাস চেয়েছিল যে আর একটু ঊর্ধ্বসীমাটা বাড়ানো হোক, মানে কর ছাড়ের সীমাটা বাড়ানো হোক। সেটা তো উনি বাড়াননি। তারপর কিভাবে ইনডিরেক্টলি দেবে মিডল ক্লাসের কাছে, সেগুলো পৌঁছবে কি না এটা পরিষ্কার নয়। ওরা একটা দেখছে যে ওদের এমনি তো ফিসকাল ডেফিসিট অনেক, সুতরাং ওরা দেখছে যে কিছুতেই কর ছাড় দেওয়া যাবে না, তাই ইলেকশন সামনে থাকা সত্ত্বেও ওরা কর ছাড় দেয়নি। মোদি ভাবছেন যে উনি যা করবেন তাই জনগণের স্বীকৃতি পেয়ে যাবে, এটা একেবারেই সত্যি নয়। আপনি যখন এই কথা বলছেন তখন নরেন্দ্র মোদী বলছেন যে এই বাজেটে সকলেই উপকৃত হবেন, বিভিন্ন শ্রেণীর মানুষ, এবং বিশেষ করে দরিদ্র অনগ্রসর শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন, এবং এই বাজেটকে তিনি সাবাসী জানিয়েছেন। একেবারে কোথায় বাজেটে কোথায় উল্লেখ আছে দরিদ্র অনগ্রসর শ্রেণীর মানুষের? কোথায় কিসের মাধ্যমে তারা উপকৃত হবে? তিনি বলছেন যে তথ্য প্রযুক্তি এবং পরিষেবা শিল্পে সেক্ষেত্রে তিনি বলছেন যে অনেক কর্মসংস্থান হবে, এবং গতি শক্তি প্রকল্পের কথাও এখানে বলেছেন। না না, তথ্য প্রযুক্তি, হ্যাঁ উনি বলেছেন গতিশক্তি প্রকল্পের কথা খুব জোর দিয়েছেন, যে গতিশক্তি প্রকল্পে নাকি অনেক সুযোগ হবে, সব রাস্তাঘাট, এগুলো কিন্তু এগুলো তো দীর্ঘমেয়াদী, এগুলো হচ্ছে পরিকাঠামোর খরচ, বা আপনি বলতে পারেন মূলধনী খাতে খরচ, এগুলো কাজে কার্যকরী হতে অনেক সময় লেগে যায়। অনেক দিন ধরে অনেক অর্থনীতিবিদ বলেছিলেন, বিশেষ করে এই প্যান্ডেমিকের সময়, পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে, যে তাদের কিছু আর্থিক ছাড় দেওয়া হোক, যেমন আর্থিক সাহায্য দেওয়া হোক, তার মানে ক্যাশ ডোল তাদের দেওয়া হোক। গভর্নমেন্ট এর থেকে সব সময় বিরত থাকছে। পশ্চিমবাংলায় যেমন আমরা এই যে লক্ষ্মীর ভাণ্ডার করেছে, সব মহিলাকেই 25 থেকে 60 বছর 500 টাকা করে দিচ্ছে। এইরকম কেন্দ্র যদি একটা টাকা দিতেন, 10,000 টাকা এককালীন, তাহলে তাদেরও, গরিব পরিযায়ী শ্রমিকদের অবস্থা উন্নতি হতো, আর সেই টাকাটাও অর্থনীতির মধ্যে সার্কুলেট করত। সেই রাস্তায় তো ওরা কিছুতেই যেতে চাইছেন না, ওদের কি জিত যে আমি বুঝতে পারি না। সৌগত দা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সৌগত রায় আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে। সৌগত কিছু বলছিলেন, প্লিজ, সরি, বলুন, প্লিজ 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 প্লিজ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সৌগত দা। সৌগত রায় আমাদের সময় দিয়েছেন। আপনি অনেকক্ষণ ধরে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেখানে অবশ্যই আমরা একটা বিষয় বুঝি, যারা আজকে ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে দেখছেন,
আপনারা অর্থনীতির এই কচকাচানি বোঝেন না, আমরা বুঝতে পারি, বড় বড় টার্ম, সেখানে আপনাদের একটু সমস্যা হয়, কিন্তু এই বাজেট কি সত্যি আপনাদের জন্য? এই বাজেট থেকে প্রাপ্তি কি অপ্রাপ্তি কি এ নিয়ে আলোচনা করব, একেবারেই গ্রাউন্ড লেভেল থেকে বোঝার চেষ্টা করব। সত্যি কি নির্মলা সীতারামন যেটা বলছে যে আগামী 25 বছরের ব্লুপ্রিন্ট, সত্যি কি তাই? আজকের বাজেট নিয়ে আলোচনা করব হোয়াট বেঙ্গল থিংস টুডেতে, এবং অবশ্যই রাজনৈতিক চর্চা যেমন থাকবে, পাশাপাশি বিশেষজ্ঞ অর্থাৎ অর্থনীতি নিয়ে যারা এই বিষয়টি আপনাদের সবচেয়ে সহজভাবে বোঝাতে পারেন তাদের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন, প্রথমে অর্থনীতির বিষয়ে আসি, অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিনিয়োগ বিশেষজ্ঞ প্রসূনজিৎ মুখোপাধ্যায়, আপনাকেও স্বাগত। রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী, স্বাগত আপনাকে। বিজেপি মুখপাত্র সুদীপ্ত গুহ, আপনাকেও স্বাগত। আমি একটুখানি শুরুতেই চলে যাব বিজেপির কাছে আসি। প্রথমে যখন অর্থনীতির প্রসঙ্গে আমরা যখন শুনলাম তৃণমূলের বক্তব্য, তখন আসি এখানে অনেকেই প্রশ্ন করছেন যে অবস্থা এই মুহূর্তে মানুষের কাছে পয়সা নেই, মানুষের হাতে পয়সা নেই। কোভিড পরিস্থিতিতে বেশিরভাগ মানুষেরই আমরা দেখতে পাচ্ছি হাতে পয়সা নেই, অনেকেরই চাকরি বাকরি চলে গিয়েছে, এবং যারা আয়কর দেন তারা কথা ভাবছিলেন যে একটু যদি ট্যাক্সে এখানে কোথাও একটু ছাড় পাওয়া যেত তাহলে হয়তো কেনাকাটার ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনের সুবিধে হতো। অনেকে বলছে যে সাপ্লাই সাইড থেকে সরে এসে কোথাও একটু ডিমান্ড সাইডে নজর দিলে ভালো হতো। আপনার কি বলছেন? প্রথম কথা বলি যে অর্থনীতির একটা খুব ভালো জায়গায় ভারতবর্ষ ফিরে এসছে গত এক বছরে। আমাদের জিডিপি গ্রোথ রেট 9%, আমাদের ফরেন রিজার্ভ হাইয়েস্ট এভার। তার সঙ্গে আপনাদের এবছর $400 বিলিয়ন আমরা এক্সপোর্ট করছি। আমরা যে জিনিসগুলো এক্সপোর্ট করছি সেটা তো এই গুবিগাইন বাগাবাইনের মতো হাতে তালি মারছি, জিনিসটা পড়ছে বিক্রি করছি না, কিছু মানুষ কাজ করছে সেখানে। আচ্ছা, কিছু শ্রমিক কাজ করছেন সেখানে। আপনি যে ইন্ডেক্সের বেসিসে, যে সার্ভের বেসিসে 2019 ভোটের আগে সরকার বিন্দুমাত্র বলতে দ্বিধা করেনি যে 45 বছরে সবচেয়ে বেশি সেবারের ইয়ে ছিল বা আপনার কি বলে আনএমপ্লয়মেন্ট ছিল, সেই সিএমইআই এর আপনি ডেটা দেখুন গত 6 মাসে। হ্যাঁ, এবার মে মাসে ছিল 12%, সেখান থেকে কমতে কমতে এখন 6.5% আনএমপ্লয়মেন্ট রেট। তার সঙ্গে আপনি যদি বলেন যে এখানকার এক্সপোর্ট আপনি অলরেডি বললাম যে 400 বিলিয়ন ছাড়াতে চলেছে। আগামী দিনে আরও ভালো সময় এসছে এবং গভর্নমেন্ট ক্যাপেক্সে 35% ইনভেস্টমেন্ট করছে, যার ফলে একদম প্রান্তিক মানুষ যারা একদম তাদের আপনি রাজনৈতিকভাবে ভালো দিনের কথা বলছেন, যখন আমি একটুখানি ভালো দিনের খোঁজ করব। গুড টাইম হেড। থ্যাংক ইউ, আমি আসবো আপনার কাছে, আমি একটু ভালো দিনেরই খোঁজ করবো। সুমন বাবু, আপনার কাছেই আসি। বাস্তব ছবিটা কি রাজনীতির আঙিনা থেকে বেরিয়েছে? বাস্তব ছবিটা এই যে ভারতবর্ষ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বিকাশ করেছে, এবং প্রশ্ন উঠছে এটা কোথার থেকে আসছে। কারণ এই কথাটা ঠিক যে বেরোজগারি বেড়েছে, এই কথাটা ঠিক যে ইনফ্লেশন আবার ফিরে এসেছে, ইনফ্লেশনের মাত্রা ব্যাংকের সুদের থেকেও বেশি হচ্ছে। সুতরাং যে ধারণাটা মানুষ পোষণ করেন যে ট্যাক্স হচ্ছে না বা ট্যাক্স এক জায়গায় আছে, তা নয়, ট্যাক্স করা হচ্ছে। ক্যালডার এটাকে বলতেন ফোর্স সেভিং, করা হচ্ছে থ্রু ইনফ্লেশন। এবং যেই গতিশক্তি বলা যেই প্রজেক্টটা করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক্সে বলা হয় দু রকমের ইনভেস্টমেন্ট হতে পারে, হয় ডাইরেক্টলি প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে সাপ্লাই সাইড, আর একটা হচ্ছে এসওসিস সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপর। এইটার উপর মাল্টিপ্লায়ার এফেক্টটা বেশি, কিন্তু এটা সময় লাগে, সুতরাং এর ইনফ্লেশনের পোটেনশিয়ালটা বেশি। আর আজকে তার উপর ইনভেস্ট করলেই কালকে যে আউটপুট হবে তা নয়, সুতরাং এটা কয়েকবার ঘোরে। কিন্তু এতে সবচেয়ে বেশি চাঙ্গা হয় ইকোনমি, যে জন্যে ভারতবর্ষ সবচেয়ে বেশি গ্রোথ করেছে সারা পৃথিবীতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এই গ্রোথটা হয়ে থাকে 8.4%-এ, তাহলে আমাদের ইনকাম ট্যাক্সে 7% কেন বৃদ্ধি হলো? এবং তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের অন্য যত সোর্সগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি থেকে কেন 5.4 লাখ ক্রোর পাওয়া গেল? প্রশ্ন হচ্ছে যে তাহলে কর্পোরেশন ট্যাক্সের থেকে 5.4 লাখ ক্রোর কেন হলো? ইনকাম ট্যাক্স থেকে কেন 5.6 লাখ ক্রোর হলো? সবকটাই কিন্তু সমান। তাহলে টাকাটা আসছে কোথায়? এই যে আমরা এক্সপেন্ডিচার করেছি 14% বাড়িয়েছি, যার থেকে গ্রোথটা এসেছে, রেভিনিউটা কতখানি বেড়েছে? খালি 6%। তাহলে টাকাটা আসছে কোথায়? একটাই জায়গার থেকে, ধার, বরোয়িংস, 27%। তার মানে অলমোস্ট 1/3 অফ দ্য ইনকাম ইজ কামিং ফ্রম। আমরা কিন্তু এই বাজেটে যেটা মিসিং হচ্ছে, আমরা ফিসক্যাল ডেফিসিট নিয়ে বলছি 6.8, কেউ প্রশ্ন করছে না প্রাইমারি ডেফিসিটটা বাড়লো কেন,
কেউ প্রশ্ন করছে না রেভিনিউ ডেফিসিটটা বাড়লো কেন এবং কোন মাত্রায়, যেখানে প্রাইমারি ডেফিসিট জিরো হওয়ার কথা, তার মানে কি ধার আর বাড়াচ্ছি না, ইন্টারেস্ট আর বাড়াচ্ছি না, সেইখানে এটা 3%-এর ওপর চলেছে। বেশ, আমি আপনার কাছে আসবো, আমি তো অনির্বাণের কাছে আসি। অনির্বাণদা, আপনি প্রথমত সুমনবাবুর সাথে কতটা একমত, এবং দ্বিতীয়ত এই যে ট্যাক্সে ছাড় দেওয়া সম্ভব হলো না বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে, আপনার কি মনে হয় কেন? দেখুন, একটা কথা বলি, আজকে যারা দর্শক দেখছেন তারা এই ক্যাপিটাল ডেফিসিট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ঠিকই, তারা বোঝেন না। এইগুলো কেউ বোঝে না। ঠিক। আর এইগুলোর কি সুফল বা কুফল সেটাকেও আমরা আগামী দিনে কতটা বুঝতে পারবো সেটা নিয়ে আমরা সন্দিহান। এবং আপনাকে এর সঙ্গে সঙ্গে বলি, আজকে যে অর্থমন্ত্রী বলেছেন যে আগামী 25 বছরের রোডম্যাপ, এই সরকারকে কেউ 25 বছরের দায়িত্ব নিতে বলেনি, কারণ 2019 সালে যে জনাদেশ নিয়ে এই সরকার এসেছিল তাদের 2024 সাল অবধি তাদের স্থায়িত্ব আছে, তারপরে কি হবে যেটা জনগণ বলবে। কিন্তু আমরা দেখেছি যে আপনাকে এই কয়েকদিন আগে একটা আন্তর্জাতিক সমীক্ষা উঠে এসেছিল, সেই আন্তর্জাতিক সমীক্ষাতে কিন্তু ভারতবর্ষের বৈষম্যের চেহারাটা খুব প্রকটভাবে ধরা পড়েছিল। এবং এটা শুধুমাত্র আজকের দিনে আমি আপনি আলোচনা করছি না, সারা বিশ্ব হয়তো ভারতবর্ষের জন্য এই আলোচনাটাই করছে। আমরা যদিও বলি যে ভারতবর্ষ মোস্ট প্রেফার্ড ডেস্টিনেশন আফটার চায়না, তার একটা কারণ হচ্ছে ভারতবর্ষের এই 138 কোটি জনতার যে বাজারটা, সেই বাজারটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এই বাজারে কেনাকাটা হয় বলে, এই বাজারে বিক্রিবাট্টা হয় বলেই কিন্তু বিদেশি বিনিয়োগ ভারতবর্ষে বেড়েছে, যেটা কালকেও আর্থিক সমীক্ষাতে বলে দেওয়া হয়েছিল, $48 বিলিয়ন। কিন্তু আপনি কালকের আর্থিক সমীক্ষাতে আরেকটা কথা বলা হয়েছে খুব ইন্টারেস্টিংলি, যে সাপ্লাই চেন ম্যানেজমেন্টটাকে খুব স্ট্রেনথেন করা হচ্ছে, কিন্তু ডিমান্ডটাকে যদি আপনি ইগনোর করেন, আজকের দিনে যদি চাহিদা না থাকে তাহলে বাজারে কিন্তু আপনি অতিরিক্ত উৎপাদন করলেও যারা ব্যবসাদার তারা উৎপাদন করে তাদের জিনিসটা অবিকৃত থাকবে, এবং তারা দেখবেন লোন নিয়ে ব্যবসা করছেন, তাদেরকে একদিকে ইন্টারেস্ট দিতে হবে এবং আরেকদিকে তার মালটা অবিকৃত থাকবে। সুতরাং মেইন চ্যালেঞ্জটা হচ্ছে আজকের দিনে যে বাজেটটা পেশ করা হয়েছিল, সেই বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারামনকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। দুটো বেসিক পয়েন্ট ছিল, একটা হচ্ছে মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করা। সারা বিশ্বের বাজারে ভারত খুব ভালো গ্রোথ করেছে, সেটা কি হয়েছে না হয়েছে পরে বলবো, কিন্তু ভারতবর্ষ আজকে মূল্যবৃদ্ধি 5.6%-এর জায়গাতে পৌঁছে গেছে, যেখানে 6% হচ্ছে ম্যাক্সিমাম টলারেন্স লেভেল। 4 জুন কেন্দ্রীয় ব্যাংক, আমাদের ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক, তার মাননীয় অধ্যক্ষ যিনি আছেন শক্তিকান্ত দাস, তার মনিটারি কমিটির মিটিংয়ে সেখানে বারবার করে সরকারকে নোট পাঠানো হয়েছিল যে মুদ্রাস্ফীতিটাকে কন্ট্রোল করবার জন্য। আজকের দিনও মুদ্রাস্ফীতি কন্ট্রোল না। কুণাল, একটু শেষ করতে দিন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যে জায়গাতে আছে, কালকে যে আর্থিক সমীক্ষাটা হচ্ছে না, আপনাদের সবাইকে স্মরণ করে দিয়ে একটু ভালো করে পড়ে আসবেন, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $70 থেকে $75 পার ব্যারেল ধরে এই আর্থিক সমীক্ষাটা করা হয়েছে, যেখানে কুণাল আজকের দিনে এই $90 পার ব্যারেল, এবং আগামী দিনে যে ইউক্রেন আর রাশিয়ার যে টেনশনটা আছে। এই প্রসঙ্গে আমি আসবো, মানে আপনি যখন তেলের দামের কথা বললেন তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, এক্ষেত্রে আমরা অতীতেও দেখেছি বারবার এটা বোঝানো হচ্ছে যে তেলের দাম তো আমাদের হাতে থাকে না, মানে এক্ষেত্রে পেট্রোপণ্য কন্ট্রোলের বাইরে। কিন্তু আমরা রিসেন্ট টাইমসে দেখছি যে পেট্রোপণ্যের দাম একটা জায়গায় ফিক্সড রয়েছে, এবং তার পেছনে পলিটিক্যাল রিজন বিরোধীরা বলছেন যে সামনে ইলেকশন রয়েছে, সে কারণে দাম বাড়ছে না, এবং সেটা যে আটকে রাখা সম্ভব সেটাও বর্তমান পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে। আমি আসবো, সেটা অন্য প্রসঙ্গ, আপনি এটা উত্থাপন করেছেন বলে আমি পয়েন্টটা অ্যাড করলাম। আমি এখন প্রশ্ন আপনার কাছে আসবো, প্রসেনজিৎ বাবু, আপনার কাছে, যে আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি, আমি এখানে একটা দেখতে পাচ্ছি জিডিপি নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু আমরা যদি সেন্সেক্সে আসি, 848 পয়েন্টস আপ আজকে। এখানে আপনার কি মনে হয় যে এই বাজেটে কোন সেক্টর বেশি উৎসাহ পেতে পারে? দেখুন, এখানে বাজেট থেকে ফার্স্ট অফ অল আমি বলে দিই যে ইমিডিয়েট মার্কেটে ইম্পিটাস ছাড়া আর কিছু হয় না। মানে এটা হচ্ছে কি কাতুকুতি, সিম্পল কাতুকুতি। সো এই একখানা ফিসকাল বেনিফিটের উপর আজকে স্টিলে বা লং প্রোডাক্টসে বা ফ্ল্যাট প্রোডাক্টসে বা কারে বা পিএলআইতে কিছু ছাড় দিল কি কিছু এলো, এটা নিয়ে কিন্তু একখানা লং টার্ম পজিটিভিটি ইন এনি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হয় না। সেটা হয় কোত্থেকে, ওই কোম্পানিটা কীরকমভাবে ভালো করছে, ওই সেক্টরটা কীরকমভাবে ফেভার পাচ্ছে। আপনি একটা এক্সাম্পল ধরুন, সামথিং লাইক অ্যান আইটিসি, প্রত্যেক বছর ইয়ার অন ইয়ার ওরা 8% 9% গ্রোথ করছে অন এ ভেরি লার্জ বেস, কিন্তু তাও শেয়ার মার্কেট ওদের ঠিক রিওয়ার্ড দিচ্ছে না। সিমিলারলি হঠাৎ করে আমরা দেখলাম যে যখন আমাদের প্যান্ডেমিক এলো আগের বছর, তারপর হঠাৎ করে আমরা দেখলাম যে কন্টেনার সার্ভিস পাওয়া যাচ্ছে না, ওই জন্য স্টিল প্রোডাক্টসের দাম হই করে বা মেটাল প্রোডাক্টসের দাম হই করে বেড়ে গেল। সো এই যে ইমিডিয়েট যে বেনিফিট ছাড়া, এই কাতুকুতিটা ছাড়া যদি আমরা 1 বছর 1.5 বছরের যদি পার্সপেক্টিভ দেখি, আমার পার্সপেক্টিভ ইকুইটি মার্কেট থেকে 5 বছরের কম নয়, তা যদি হয়
তাহলে বাজেট তো আমার জন্য একখানা নন ইভেন্ট। আর আমরা ইনভেস্টরদেরও বলি, আমাদের সঙ্গে যারা আছেন, যে বাজেটের দিকে তাকিয়ে আমরা যদি কোনো একখানা স্টক বা সেক্টর খুঁজি, তার থেকে বড় ভুল আর হতে পারে না। থ্যাংক ইউ। আপনার এই কথার প্রসঙ্গে আসি আমি একটুখানি, একদমই বিরতিতে যাওয়ার আগে অরূপদা আপনার কাছে, যে বাজেট নিয়ে যখন আমরা আলোচনা করি, এই বাজেট নিয়ে আমরা বাজেটের দিন, বাজেটের আগের দিন বা বাজেটের পরের দিন বড়জোর আলোচনা করি। সারা বছর জিনিসপত্রের দাম কম বেশি বাড়তে থাকে, তা নিয়ে আর বাজেট প্রসঙ্গে কোনো আলোচনা হয় না। কিন্তু সত্যি কথা বলতে মানুষ তাকিয়ে থাকেন তার সুবিধের দিকে। আজকে আপনাদের দলের পক্ষ থেকে তৃণমূল নেত্রী তিনিও টুইট করেছেন, কিন্তু সার্বিকভাবে কোথাও কি আপনার মনে হয় যে এই বাজেটে সত্যি একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত তারা কিছু পেতে পারেন? দেখুন কুণাল, প্রথমত এটা সত্যি কথাই, সাধারণ মানুষ কিন্তু ফিসকাল ডিপোজিট, জিডিপি, জিএসডিপি এগুলো কোনোটাই খুব একটা মাথাও দেন না বা বোঝার প্রয়োজনও বোধ করে না। কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ঠিক কোন জায়গায়, এটা ছোট্ট তথ্য, যেটা আজ থেকে 7 বছর আগে যখন মোদিজি ক্ষমতায় এসেছিলেন তখন ঘোষণা ছিল বছরে 2 কোটি বেকারের চাকরি তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকে সেই কমিটমেন্টে এসে দাঁড়িয়েছে 5 বছরে 60 লাখ, অর্থাৎ বছরে 12 লক্ষ। 2 কোটি থেকে স্ট্যান্ডার্ডটা নেবে 12 লক্ষ এসে, আমাদের কথা না, ওনাদের কথাই। বুঝতে অসুবিধা হচ্ছে। একটা পয়েন্ট একটু অ্যাড করে দিই, এখানে আমি আসছি বিজেপির কাছে আসবো পরে। এখানে একটা পয়েন্ট অ্যাড করে দিই, এই বাজেটে কোথাও একটা বিষয় বারবার রিফ্লেক্ট করেছে যে কোভিড পরিস্থিতির মধ্যে দেশ যে জায়গায় ছিল, আমি এই জায়গাটা আপনাকে বলতে দেবো যে কোভিড পরিস্থিতির মধ্যে দেশ যেখানে ছিল সেখান থেকে এই বাজেট করা খুব কঠিন, সেই বিষয়টাকেও মাথায় রাখতে হবে। আমি একটু বলি এবার প্লিজ। একটু আগে আমার পাশেই যিনি বসে রয়েছেন উনি বিদগ্ধ অর্থনীতিবিদ, উনি বলছিলেন যে ধার করার প্রসঙ্গ। আমি 2019 সালের একটা ডেটা বলছি। এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে 1.76 ট্রিলিয়ন টাকা রিজার্ভ ব্যাংকের থেকে নেওয়া হয়েছিল, ভারত সরকার নিয়েছিল, যেই টাকাটা কন্টিজেন্সি হিসেবে রেখে দেওয়া হয় এবং খুব এক্সট্রিম এমার্জেন্সি ছাড়া কখনো কোনো সরকার সেই টাকা নেয়নি, এবং এটা কিন্তু বিফোর কোভিড। 70 বছরে ভারতের অর্থনীতির অবস্থা এই জায়গায় এসেছিল, নীতি আয়োগের তথ্য সেই কথাকে এস্টাবলিশ করেছিল। আসলে বাজেট হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা অর্থনৈতিক অভিমুখ কোন দিকে যাচ্ছে, একটা সরকারের চিন্তাভাবনা মনোভাব কোন দিকে, সেটা রিফ্লেকশন হচ্ছে তার বাজেট। এই বাজেটে আমরা কি দেখলাম, দাম বাড়ছে কোন কোন জিনিসের, ধরুন ছাতা, দেশে তৈরি কৃষিকার্যে ব্যবহৃত যন্ত্রাংশ, সাধারণ মানুষের ব্যবহৃত কাজের জিনিস, তার দাম বাড়ছে। কোনটা ইয়ে করছে, মনরেগার অ্যালোকেশন 98,000 কোটি থেকে 73,000 কোটি টাকা, অর্থাৎ 25%-এর বেশি অ্যালোকেশন কমা মানে প্রতি 4 জন গ্রামীণ মানুষের কর্মসংস্থান হারাচ্ছে একজনের। দ্বিতীয়ত, দাম কমছে কোনগুলোর, হিরে রত্নখচিত গয়না, তার ডিউটি কমিয়ে 5% করা হচ্ছে। অর্থাৎ বাজেটারি অ্যালোকেশনটা বুঝতে অসুবিধা না, এই বাজেটটা কোন শ্রেণীকে মাথায় রেখে। কর্পোরেটের ট্যাক্স যদি কমতে পারে, সাধারণ মানুষ ট্যাক্সে বেনিফিট পাচ্ছেন না, অর্থাৎ বাজেটটা হচ্ছে ওই একটা পার্টিকুলার শ্রেণীকে তাকে প্রিভিলেজ পাইয়ে দাও, সেই শ্রেণীটা প্রিভিলেজ পেলে তাহলে হয়তো তার ইলেকশন বন্ডের জন্য তার বেশি রেভিনিউ এবং আলটিমেটলি দিনের শেষে ভোট। কর্পোরেট বাজেট আপনার কি এরকম কিছু মনে হয়? একেবারে এই বাজেট মানুষ 5% মানুষের জন্য, দেশের বাকি 95% মানুষ। বাজেট থেকে আপনি যে সাধারণ মানুষ যারা যে প্রত্যাশা করে থাকি যে সরাসরি আমরা কি পেলাম, সেই পেলামের হিসাব যখন খুঁজতে যাচ্ছি তখন একটুখানি সুদীপ্তবাবু আপনার কাছে যাই, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কিছু হয়ে থাকে তা হলো কোভিড, জানিয়ে মানুষের সবচেয়ে বেশি চিন্তার বিষয়। আর এই কোভিডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যা হলো স্বাস্থ্য, এবং আরেকটা বিষয় যা হলো ছেলেমেয়েদের পড়াশুনো। যদি আমি একটা বিষয় দেখি যে স্বাস্থ্যক্ষেত্রে বহুদিন ধরে বলা হচ্ছে যে 3% অফ জিডিপি এই নিয়ে এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করা হবে, কিন্তু আজকে যদি আমরা দেখি এই নিয়ে কোনো ঘোষণা নেই। দ্বিতীয় পয়েন্ট যদি দেখি যে শিক্ষাক্ষেত্র, ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে, এই রাজ্যেও রয়েছে, গোটা দেশ জুড়ে, আমি সার্বিকভাবে বলছি 200টা চ্যানেল হয়ে যাবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে কি এখানে গ্রামে গ্রামে ব্রডব্যান্ড চালু হবে। প্রশ্ন হচ্ছে কবে, আজকের পরিস্থিতি দাঁড়িয়ে এটা আমরা আগামী কবে হবে, 6 মাস 7 মাস পরের পরিকল্পনার কথা ভাবছি কি? ডিজিটাল ডিভাইড নিয়ে কথা হচ্ছে, গ্রামে এই সমস্যাটা রয়েছে, কোথাও কি স্কুল শিক্ষার সমতুল্যটা হতে পারে, কি বলবেন আপনি? প্রথম কথা হচ্ছে যে স্কুল শিক্ষায় একটা সাপোর্ট গভর্নমেন্টকে দিতেই হবে, মানে আজকে স্কুল শিক্ষা যে জায়গায় গেছে, বিশেষ করে আমি রাজ্য স্তরের স্কুল শিক্ষা যদি বলেন, এমন একটা জায়গায় গেছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা জায়গায় এন্ট্রি নিতে হবে এবং তাকে একটা সাপোর্ট দিতে হবে। মানে সেই জায়গা হলো এই ডিজিটাল প্ল্যাটফর্ম। কারণ আজকে এই যে প্যান্ডেমিকে গত 2 বছর আপনি দেখবেন যারা ইংলিশ মিডিয়াম আইসিএসসি সিবিএসসি স্কুল তারা নমনম করে কোনো রকমে পড়িয়েছে, যেখানে আপনি মানে লোকাল স্কুল বা রিজিওনাল স্কুলগুলো দেখবেন সেখানে মানে হয় এদের কাছে ট্যাব নেই, নইলে মাস্টারমশাই এই যে ব্রডব্যান্ড এটা চালু করতে আপনার মনে হয় কতদিন সময় লাগতে পারে? সেটা তো সেই জন্যই প্রশ্নটা এখানে আসছে যে আজকে একটা সময় লাগবে আপনাকে দিতে হবে। আমি আবার বলছি, এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার, দেখুন পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে এই ক্যাপেক্স মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এ সিলেবাসের বাইরে। আচ্ছা, কিন্তু সারা ভারতবর্ষ এই জিনিসটা করে এবং এটা করতে টাইম লাগে। আপনি কর্ণাটকে রাস্তা তৈরি করা, ওদের রাস্তা তৈরি করা শুরু করেছে আজ থেকে 15-20 বছর আগে, অসাধারণ রাস্তা ওদের।
কিন্তু এখনো ওরা করে যাচ্ছে, এখনো ডিস্ট্রিক্ট রোড কি ওরা পশ্চিমবঙ্গ রাস্তা তো কতদিন লাগবে? 20 বছর? না, তাহলে আমরা কাজ করবো না। শিক্ষাক্ষেত্র, কাজ শুরুই হয়। শিক্ষাক্ষেত্রের বিষয়ে যেটা বললাম, এই স্বাস্থ্যক্ষেত্র যেটা বললাম, স্বাস্থ্যক্ষেত্রে আমি আপনাকে বলছি গত প্রথম 67 বছর যে কটা এইমস হয়েছে, গত 7 বছরে সেই কটা এইমস হয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, গত 7 বছরে সেই কটা এইমস হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে গভর্নমেন্ট হিউজ ইনভেস্ট করছে। এছাড়া ওই সুপার স্পেশালিটি হসপিটাল যেগুলো আছে সেইগুলোর জন্য গভর্নমেন্ট প্রচুর টাকা ইনভেস্ট করছে। ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকা দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক একটা টাকা মানে স্টেটগুলোকে মানে ওয়ার্ল্ড কোথাও কি ব্যাংক আমরা এক্সপেক্ট করতে পারি না যে আজকে কোভিডের পর হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট স্বাস্থ্যক্ষেত্র নিয়ে আলাদা করে কোনো বরাদ্দের কথা ঘোষণা করবে, যেখানে এই মুহূর্তে প্রয়োজনটা সবচেয়ে বেশি? ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, ইটস নট যে এই বছরই ঘোষণা করতে হবে, ইটস এ কন্টিনিউয়াস মানে আপনি বলছেন যে পরিস্থিতি যখন সমস্যা যখন রয়েছে, আপনি বলছেন পরে অলরেডি এগিয়ে চলেছে। আসছে কুনাল, আমার সত্যজিৎ রায়ের একটা লেখার কথা মনে পড়ছে, তোরায় বাঁধা ঘোড়ার ডিম। এতদিন আমরা শুনতাম ডাবল ইঞ্জিনের গল্প, আজকে শুনলাম 7th ইঞ্জিন, 7টা ইঞ্জিন। তো ডাবল ইঞ্জিনে আমরা দেখেছিলাম উজালা যোজনার গ্যাস, ওই ফার্স্ট সিলিন্ডারটা নিয়ে মানুষকে রাখতে হয়েছে, কারণ 350 টাকার গ্যাসটা 1000 টাকায় পৌঁছে দিয়ে আবার 100 টাকা কমানোর গল্প হয়েছে। এই 7th ইঞ্জিন এখন ফাইবার অপটিক্স, সরকার ঘোষণা করেছে নিশ্চয়ই কোনো না কোনো একদিন ফাইবার অপটিক্স হবে, কিন্তু কারা সেই ফাইবার অপটিক্সকে অ্যাফোর্ড করবে? আসলে আমার ওই ছোটোবেলায় আমরা পড়তাম না ওই টেনিদা বা ঘনাদার গল্প, যেটা সহজ চলতি বাংলায় বলো তো গুল। তো টেনিদা যদি 2G স্পিডে গুল দিতেন আর ঘনাদা যদি 3G স্পিডে গুল দিতেন, আজকে নির্মলা সীতারামন 5G স্পিডে গুল দিয়েছেন। কিভাবে দিয়েছেন আমি বলে নিচ্ছি, আমি একটা ছোট্ট বিষয় অ্যাড করতে চাইছি যে এখানে ধরুন আজকে আপনি 4G ইউজ করছেন, আপনি আগামী এই বছর যদি 5G পরিষেবা পান এবং সেটা যদি সেই পরিষেবা যদি পৌঁছে দেওয়া যায় গ্রামে গ্রামে, সেটা এই রাজ্যের জন্য উপকার। না নিশ্চয়ই, আমি তো সেটাকে ডিনাই করছি না, কিন্তু এর আগে তো আমরা এই অভিজ্ঞতা, আমরা তো ঘরপোড়া গরু, আমরা তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো। এর আগে উজালা যোজনার নামে আমরা যে জিনিস দেখেছি, আগামী দিনে 5G আসলে শিক্ষাটাকে প্রাইভেটাইজেশন হাতে তুলে দেওয়া হচ্ছে। কজন মানুষ এই যে লোকাল টিভিতে দেখবে, লোকাল কেবলকে আজকে নতুন করে টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, কজন মানুষের সেই ক্রয় ক্ষমতা আছে? গ্রামের একটা গরিব মানুষ ওই টেলিভিশনটা বলছি, উনি কোন যুগে পড়ে আছেন জানি না। 2004-এ এয়ারটেল অ্যাডভার্টাইজ করতো যে পানালার যে অ্যাসিস্ট্যান্ট, সে পানের দোকানের নিচে একটা এয়ারটেলের একটা মোবাইল রাখতো। আজকে উনি 2022-এ এসে বলছেন যে কি করে আমরা মোবাইল সাপ্লাই দেবো। Why not? মোবাইল সাপ্লাই দেওয়ার কথা না, বলা হয়নি, why বলা not? হচ্ছে কারা আজকে দেশে আজকে যে গ্রামে আমি আপনার বলার সময় ইন্টারাপ্ট করিনি প্লিজ। আমাকে উনি বলতে বললেন, আমাকে তো উনি বলতে বললেন। আমি আপনার কথা আপনি কাকে বলতে বলেছেন? পয়েন্ট নিয়ে আলোচনা, আমি কাকে বলতে একটা প্রশ্ন আপনি কাকে বলতে বলেছেন? আমি জাস্ট একটা উত্তরটা দিয়ে নি কুনাল। যে দেশে আজকের দিনে দাঁড়িয়ে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 101 নম্বর স্থানে ভারতবর্ষ রয়েছে, ভারতের থেকে উপরে রয়েছে পাকিস্তান, সেই দেশের ইকোনমি একটা মানুষকে আপনি মনে করেন 200টা চ্যানেল সাবস্ক্রাইব করার ক্ষমতা রাখে? আজকে ভারতবর্ষের গ্রামের একটা মানুষ সে ট্যাব নিয়ে তার অনলাইন পড়াশোনা করার ক্ষমতা রাখে? আজকে কোন গল্প শোনানো হচ্ছে? দেশের মানুষের পেটে ভাত নেই, সেখানে এই প্রসঙ্গের পাশাপাশি সুমন বাবুর কাছে আসবো। সুমন বাবু, এক্ষেত্রে যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে 10 লক্ষ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী ঋণের সুবিধে পাবেন, এই প্রসঙ্গটা এখানে উত্থাপন করা হয়েছে। কৃষিক্ষেত্রে উন্নত মানের গবেষণার কথা এখানে বলা হচ্ছে। আপনার কি মনে হয় যে এই বিষয়গুলো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো, বিজেপি যেটা বলার চেষ্টা করছে যে ছোট ছোট বিষয় অনেক কিছু রয়েছে সেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যেগুলো হয়তো একটা লার্জ ফর্মে ব্যাখ্যা করা হয়েছে? প্রথমে বলি যে প্রশ্নটা আপনি করেছিলেন, আমরা খালি গরিব বড় লোকের ফারাক নিয়ে বলছি। আমার নিজের ধারণা আরও রিচ ক্লাসেসগুলো, সুপার রিচ যারা, তাদের ট্যাক্স করা উচিত ছিল, দিয়ে সেই সুবিধেগুলো অনুদান হিসেবে নয় গরিবকে দেয়া যেতে পারতো, ডিমান্ডকে চাঙ্গা করার জন্য। কিন্তু আমি সেই পয়েন্টে আসবো। আপনি যে পয়েন্টটা বললেন সেটা হচ্ছে যে, আপনি কোন পয়েন্টটা বলছিলেন? আপনি প্রশ্নটা কোথায় করেছিলেন? না, আমি মানে এই প্রশ্নটা আমি প্রথমে যে প্রশ্নটা আমি সুদীপ্ত বাবুকে করেছিলাম, আপনি যে প্রসঙ্গে বলছেন যে আজকে যদি করে ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে কোথাও ডিমান্ডটাও তো বাড়বে, যদি মানুষ কেনাকাটা শুরু করে। এটাও তো একটা উপার্জনের জায়গা যেমন তৈরি হয়। মুরগি আগে না ডিম আগে প্রশ্ন। অর্থনীতিদের যে রিসার্চ করা হয়েছে তাতে দেখা গেছে, আমরা যদি 70 বছরের অ্যানালাইজ করি, ইকুয়াল নাম্বার অফ ডেজ সাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করেছে অ্যান্ড ডিমান্ডের ওপর ডিপেন্ড করছে। ডিমান্ড মানে ওটা কেইনজিয়ান থট, যে ডিমান্ড, এফেক্টিভ ডিমান্ড বাড়ালে তবে সাপ্লাই আসবে, তা নয়। সাপ্লাই করে এই যে ওয়ার্ল্ড অফ অ্যাডভার্টিজমেন্ট, আজকের মোবাইলে ইউজ হলেন কি করে? ফোন টেলিফোন ছিল তো। আর সেকেন্ড পয়েন্টটা যেটা বলা হচ্ছে যে গরিব মানে বৈষম্য খালি বড় লোক আর গরিব লোকের নয়, গ্রাম আর শহরের শিক্ষার যদি তফাৎ হয়ে থাকে, এইখানে যদি আমরা বড় বড় স্কুলে পড়ি, সেই শিক্ষাটা কি পাচ্ছে গ্রামের ছেলেরা? যে বহু ছেলেমেয়েরা যারা প্রত্যেকদিন এই অনলাইনে পড়াশোনার চেষ্টা করছেন গ্রাম বাংলায়, তাদের কাছে ডেটা কেনার পয়সা নেই। না, পয়সা নেই। আমি তারই উত্তর দিচ্ছি।
ইংল্যান্ডে যদি আপনি একটা সাবস্ক্রিপশন করেন আপনি ফ্রি ফোন পান। আমাদের সরকারের সেই পলিসিটা করা উচিত যে যারা আমরা যদি এটা করি তার সঙ্গে ফ্রি স্মার্টফোন দেওয়া হবে। কে দেবে? যে সাপ্লায়ার সে দেবে। ইংল্যান্ডে সেই পলিসি। আপনি লেটেস্ট ফোন পাবেন যদি আপনি একটা সাবস্ক্রিপশন নেন। আমরা যদি এখন যারা মুনাফা করছে মোবাইল বিজনেসে এবং হসপিটাল বিজনেসে, হসপিটালে আপনি বলুন তো একটা সরকারি হাসপাতালে যা চিকিৎসা সুমনবাবু, আর সুপার হসপিটালে একই কোভিডের চিকিৎসা এত তফাৎ হয় কেন? আমি আপনার সাথে একটা বিষয় একমত। বিরোধিতা থাকে। আজকে 2016 পর টেলিকমিউনিকেশনের যে জোয়ারটা এসেছে, স্বাভাবিকভাবে মানুষ আজকে কম পয়সায় ডেটা কিনতে পারছে। তার মধ্যে রাজনৈতিকভাবে অনেক লড়াই থাকতে পারে, অনেক মতামত থাকতে পারে, এটা ঠিক কথা। আমি একটুখানি এক্ষেত্রে যখন প্রশ্নটা উঠছিল যে আমি সরাসরি অনির্বাণ দা এই প্রশ্নটাই আরও একবার আপনার কাছে করতে চাই যে এই যে ধরুন একটা পরিকল্পনা যে আমরা ডেফিনেটলি একটা বাজেট করেছি, সেই বাজেটটা সাধারণ মানুষের জন্য, এবং এটা প্রত্যেক সরকার তাই বারবার বলে থাকে। কিন্তু যদি বিরাট সংখ্যক মানুষের সুবিধের কথা বলি আমরা, তাহলে সেই সুবিধেগুলো তো আমরা দেখতেও তো পাবো। আমার প্রশ্ন এটা যে সুবিধাটা ডাইরেক্ট কিভাবে আমরা দেখব। আজকে ধরুন আমি যখন সকালবেলা বাজারে যাব ব্যাগটা হাতে নিয়ে বা থলিটা হাতে নিয়ে, বা যখন আমি রাস্তাঘাটে বেরোবো, জিনিসপত্রের দাম কি সত্যি এর ফলে কমবে? এটা কিন্তু একদম বেসিক কোয়েশ্চেন। দেখো কুণাল, আমি একটা কথা বলছি যে সরকারের আজকে যে বাজেটটা পেশ করেছে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং বিত্তমন্ত্রী দুজনেই খুব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। আমি আপনি স্টুডিওতে বসে আলোচনা করছি, যারা আমরা কো প্যানেলিস্ট আছি, কিন্তু সত্যি সত্যি কত রকম চ্যালেঞ্জ আছে সরকারের করে সেটা আমি আপনি জানি না। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো পরিকল্পনা, আপনি পরিকল্পনার কথা বলছিলেন না, একটা শর্ট টার্ম প্ল্যানিং হয়, একটা মিড টার্ম প্ল্যানিং হয়, একটা লং টার্ম প্ল্যানিং হয়। আজকে কোভিড পরবর্তী অর্থনীতিতে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে পরপর দুটো লকডাউন গেছে, এবং আপনি দেখবেন গত বছরের আর্থিক বৃদ্ধির সঙ্গে এই বছরের আর্থিক বৃদ্ধির মূলগত বৈশিষ্ট্য যেটা, যে কারণে সেটা হচ্ছে আগের বছরে কিন্তু আমরা 82 দিনের একটা লকডাউন করেছিলাম, যে সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে আমরা সেই লকডাউনটাতে যাইনি, এবং পরবর্তীকালে আমরা এটাকে মানে সবাই আমরা বুঝতে পেরেছিলাম যে প্রথমবারের লকডাউনটা কিছুটা হলেও আনপ্ল্যান্ড লকডাউন ছিল, এবং যার জন্য সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে এটা ডিসিশন ছিল যে রাজ্য স্তরে রাজ্য যদি বোঝে তবেই লকডাউন করবে, সার্বিক স্তরে কোনো লকডাউন হয়নি। আর্থিক কর্মকাণ্ড চলেছে, কিছু লোকের জীবনহানি হয়েছে, এবং তার পরিবর্তে আমরা আজকে এই আর্থিক বৃদ্ধির কথা বলছি, যে আর্থিক বৃদ্ধিটা 9.2% বলে বলা হচ্ছে। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি যে কুণাল, আগামী দিনে আমরা লং টার্ম মিড টার্ম প্ল্যান সেটা পরে ভাববো, কিন্তু আজকের দিনে ত্রাণও চাই, পরিত্রাণও চাই। আজকে কোভিড পরবর্তী অবস্থাতে যে পরিযায়ী শ্রমিক প্রান্তিক মানুষ, আমি আপনি যেভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করেছি, তাদের কথাটা, তাদেরকে ত্রাণও দিতে হবে, এবং তাদেরকে আগামী দিনে একটা আপলিফমেন্ট করবার জন্য তাদেরকে পরিত্রাণের দিকটা দেখাতে হবে। ছোট্ট একটা প্রশ্ন আছে, ডিজিটাল অ্যাসেট নিয়ে যারা এমএফএ যারা পরিচালনা করেন, তাদের কি কোথাও মনে হয় কিন্তু ইন্টারেস্ট বাড়বে এই বাজেটের জন্য? ডিজিটাল অ্যাসেটে ইন্টারেস্ট বাড়বে? আমি সেটা বলছি যারা এমএফ যারা পরিচালনা করেন, এমএফ যারা পরিচালনা করে, তাদের কি কোথাও ইন্টারেস্ট বাড়বে বলে আপনার মনে হয়? না, এখানে দুখানা পেপার, এক্সপ্রেশন অফ পেপার অলরেডি কিন্তু সেবির কাছে গেছিল ডিজিটাল অ্যাসেট নিয়ে মিউচুয়াল ফান্ড লঞ্চ করার জন্যে, আর সেবি একটাকে পারমিশন দিয়েছিল, একটাকে ধরে রেখেছিল। যখন ওটা লঞ্চ হতে, আমি সংস্থাটার কথা বলছি না এখন, নাম নিচ্ছি না এখন, বাট যখন ওই মিউচুয়াল ফান্ডটা লঞ্চ হওয়ার পেনাল্টিমেট ডেতে, মানে লঞ্চ হওয়ার আগের দিনে, ওটা আরবিআই থেকে একখানে নোটিফিকেশন আসে যে ওটা আজকে তুলে নেওয়া হোক। তখন কিন্তু গভর্নমেন্টের প্রথমবার টনক নড়ে যে এরকম একখানা বস্তু অলরেডি আমাদের মধ্যে ঢুকে গেছে, যার নাম হচ্ছে গিয়ে ডিজিটাল অ্যাসেট। ঠিক। এইবার যেটা করেছে বাজেটের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে একটা ফোর্সড সিচুয়েশনে গিয়ে পৌঁছেছে, যে অলরেডি 6 কোটি অ্যাকাউন্ট ডিজিটাল অ্যাসেটের মধ্যে খুলে গেছে অলরেডি। মানে যতখানি এতদিন ধরে আমরা শেয়ারে ট্রেড করছি, যতগুলো না শেয়ারে অ্যাকাউন্ট আছে অলরেডি, তার মতো ডিজিটাল অ্যাসেট অ্যাকাউন্ট খুলে গেছে। এখন এদের তো রেকগনিশন না দিয়ে আর এগোতে পারবে না। তো এই প্রথম স্টেপটা নেওয়া হয়েছে ওদের রেকগনাইজ। কেন্দ্রের বাজেটের সমালোচনায় অসীম দাশগুপ্ত, সাধারণ মানুষের কাছে এই বাজেট অপ্রাসঙ্গিক, অভিযোগ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীর। এই কেন্দ্রীয় বাজেট দেশের সাধারণ মানুষের দিক থেকে একেবারে অপ্রাসঙ্গিক। সাধারণ মানুষের 3টি গুরুত্বপূর্ণ সমস্যার সামনে আছে, তাদের তাকিয়ে আছেন তারা।
কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী কর্মক্ষম জনসংখ্যার 10% অনেক বেশি বেকার হয়ে গেছে। 2 হচ্ছে মূল্যবৃদ্ধি, ব্যাপকভাবে সেই মূল্যবৃদ্ধি হয়ে চলেছে। বিশেষভাবে করোনার সংক্রান্ত যে আঘাত মানুষের ওপর এসে পৌঁছেছে, এই বাজেটে একজন সাধারণ মানুষ খুঁজতে চায় 3টি ক্ষেত্রে কোনো উল্লেখ আছে কিনা বা কোনো সমাধানের সূত্র আছে কিনা। বেকারত্ব নিরসনের ক্ষেত্রে কিন্তু নেই। অসীম দাশগুপ্ত প্রসঙ্গে যখন নিয়ে আমরা এলাম, তার বক্তব্য শোনানোর পাশাপাশি প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র যে কথা বলছেন, একটুখানি আমি আসবো আপনার কাছেই সুদীপ্ত বাবু, যেটা কিছুক্ষণ আগে যে অরূপদা বলছিলেন যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মনরেগাতে বরাদ্দ কমেছে এবং পরিযায়ী শ্রমিকরা তার উপর নির্ভর করেন। আমরা দেখতে পাচ্ছি যে বাজেটে এই 100 দিনের কাজে 98,000 কোটি টাকা থেকে বরাদ্দ কমে 73,000 কোটি টাকা হয়েছে। এটা অরূপদা বলছেন যে এটা তো যে ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের একটা বড় সমস্যার মধ্যে পড়বেন না। আমাদের সরকার 100 দিনের কাজে বিশ্বাস করে না, 365 দিনের কাজে বিশ্বাস করে। ভালো বলেছে। এবং এই 365 দিনের কাজে বিশ্বাস করে বলেই এই 100 দিন আস্তে আস্তে আমরা কমিয়ে প্রত্যেকটা মানুষ যাতে 365 দিনের কাজ পায় সেই জায়গায় যাচ্ছি। এবং এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 35% বাড়ানো হলো, এর প্রথম পদক্ষেপ। সো এইখানে মানে কোনো সন্দেহই নেই যে এই বিনা কাজ করে একটা লোককে হাতে টাকা দিয়ে দেওয়া, যেটার কোনো রিজাল্ট নেই, যে জিনিসটা সেইখান থেকে আমরা চলে যাচ্ছি। আমি ধন্যবাদ আমি নেব আপনার কাছে। এক সেকেন্ড। রাজনীতির লোকেরা মানে মাঝে মাঝে অনেক কিছু ভুলে যান। আমি একটুখানি সুদীপ্তদাকে বলে দিই, আমরা যারা রাজনীতি করি না, আমরা সবসময় সব কিছু এই ক্রনোলজিটাকে মনে রাখি। এই নরেন্দ্র মোদী কিন্তু, যদিও মনরেগাটা আগের সরকারের প্রকল্প, মনরেগা নিয়ে কিন্তু আগেরবার মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি নিজে প্রশংসা করেছিলেন। এবং আপনাকে স্মরণ করিয়ে দিই, আত্মনির্ভর ভারত অভিযানের ক্ষেত্রে 40,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় বরাদ্দ হয়েছিল মনরেগাতে। সেটার সুফল পেয়েছে। আপনি আজকে কিভাবে বলছেন মনরেগাকে বিশ্বাস করে না? আপনি আজকে প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজন ছিল, কারণ সেই সময় গভর্নমেন্ট সেই জায়গাটা ভাবেনি। আজকে গভর্নমেন্ট এত টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়াচ্ছে এবং আমি অরূপদার কাছে আসবো। আমি এই বাজেট আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই সুদীপ্ত বাবু আপনাকে, যে বর্তমানে মানুষ গ্যাসের যে গ্যাস প্রত্যেক মাসে তারা বাড়িতে নেন, তা কত টাকা ভর্তুকি পান? অলরেডি 100 টাকা কমানো হয়েছে এবং যারা বিপিএল কত টাকা ভর্তুকি পান আপনি প্লিজ বলুন না। না না, আমার এইটা আইডিয়া নেই। দামটা জানেন? না না, এইটা আইডিয়া নেই। এই গ্যাস নিয়ে দেখুন, গ্যাসে যখন ঘোষণা হয় তখন একরকমের, তখন আপনারা ডেফিনেটলি মনে রাখেন, তখন আপনারা কত টাকা দেওয়া হয় তো আপনার ডেফিনেটলি আজকে মনেই নেই আপনার, আপনি জানেন না। উনি যদি সবার কথার মাঝখানে ইন্টারভিউ করেন, জিজ্ঞেস করলেন তো, উনি জিজ্ঞেস করলেন, উনি যদি সবার কথার মাঝখানে আপনি জিজ্ঞেস করলেন তো, উনি বিজেপি প্রতিনিধি সবার মাঝখানে আমি আসি আপনি সাফল্য যদি মনে রাখবেন তা প্লিজ ব্যর্থতাও মনে রাখবেন। অরূপদা আমাকে উত্তর দিতে বলেছেন, আপনাকে বলেননি। আমি আসছি অরূপদা। আমি এটা খুব পরিষ্কার ক্যাটাগরি। আপনি যখন গ্যাসের কথা বললেন, এই যে বারবার বলা হয়, যখনই বলা হয় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কথা, তখনই বলা হয় ওটা একটা কমিশন করে, ওটা কেন্দ্রীয় সরকার হাতে নেই। জিএসটির কথা বলা হলে তখন, আজকে ধরুন গ্যাসে তো জিএসটি রয়েছে 5%, তাহলে রান্নার গ্যাসের জিএসটি থাকার সত্ত্বেও রান্নার গ্যাসের দাম 365 টাকা থেকে বেড়ে কেন 978 টাকা অবধি উঠেছিল? এই রেসপন্সিবিলিটি কে নেবে? আসলে উনি যেটা বলেছেন, বিজেপির প্রতিনিধি একদম ঠিক। সরকারের অভিমুখ হচ্ছে 100 দিনের কাজের বরাদ্দ কমিয়ে দাও। এই সরকার তো প্রো কর্পোরেট, এই সরকার তো প্রো পিপল নয়। আজকের সমস্যাটা কোথায় পরিষ্কারভাবে ক্যাটাগরিক্যালি তর্ক বিতর্কের মাঝে সুদীপ্ত বাবু খুব না, সুদীপ্ত বাবু ভেরি গুড, সুদীপ্ত বাবু আসছে প্লিজ, সুদীপ্ত বাবু প্লিজ আসছে। অরূপদা সুদীপ্ত বাবু ব্যক্তিগত লড়াই নয়, আমাকে সময় নেই, আজ সময় নেই। সাফল্যের আমি তৃণমূল এবং বিজেপিকে প্লিজ রিকোয়েস্ট করব, প্লিজ 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 প্লিজ, এইটা কোনো আলোচনার বিষয় নয়, আলোচনার বিষয় না। আমার এটা কথা ছিল আজকের বাজেট থেকে, তার আগে আপনি সাফল্যের খতিয়ানটা প্লিজ মনে করে এসছেন, ভেরি গুড, কিন্তু আপনি রাজ্যের মানুষ কত তার থেকে ভর্তুকি পাচ্ছেন সেটা জানছেন। তার মানে এখানেই রাজনৈতিক প্রশ্ন ওঠে, আপনারা সাফল্য মনে রাখেন, ব্যর্থতা মনে রাখেন না। যখন ভর্তুকির পরিমাণ বেশি ছিল আপনারা মনে রাখেন। আমি আসবো সুমন বাবু, আজকে এই গোটা জায়গাটাকে আমার কাছে খুব সংক্ষেপে, সময় নেই, সাধারণ মানুষের জন্য আজকের বাজেটে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমরা কথা বললাম, আগামী দিনে সত্যি কি আপনি কোনো এখানে বিগার পিকচার দেখতে পাচ্ছেন? খুব সংক্ষেপে যাবো, সময় নেই। বিগার পিকচার তো আছেই, কিন্তু যেটা আমি খুশি হতাম দেখলে যে অনুদান বা মানরেগা নিয়ে যে প্রশ্ন হচ্ছে, একবার স্টার্ট করলে ওটা যেন একটা অধিকারে গিয়ে দাঁড়ায়।
আমার দরকার, আমি নিশ্চয়ই সহযোগিতা করব, কিন্তু সেটা এই নয় যে আমি ক্রাচটা দিয়েই রাখবো। আমাকে তো সেটা কোনো না কোনো দিন ফেরত নিতে হবে, কারণ আমরা মানরেগার কন্ট্যাক্টে বলতে গেলে 100 দিনের কাজের আমি বেতন দিচ্ছি, তার মানে আমি ডিসগাইজড আনএমপ্লয়মেন্টকে ইনস্টিটিউশনালাইজ করছি। কবে সেটা বন্ধ হবে? নাকি এটা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, রিজার্ভেশন মতো 70 বছর পরেও চালিয়ে যাব? কবে সেটা বন্ধ হবে? এককালীন ভাবে নিজের পায়ে দাঁড়াতে শেখাতে হবে। আমি যেটা বলেওছি আগের একটা চ্যানেলে, যে এইখানে ছিপ দেওয়া হয়েছে, মাছ দেওয়া হয়নি, এবং ছিপ দেওয়ার প্রসেসটা আরম্ভ করা দরকার, নইলে এটা সারাক্ষণই আমার আমি আপনার কথা প্রসঙ্গ ধরে প্রসেনজিৎ বাবু কিছুক্ষণ আগে এখানে আমাদের সৌগত রায় যেমনটা বলেছেন যে এ রাজ্যে তৃণমূল যেমনটা করেছে অর্থ সাহায্য সরাসরি এক্ষেত্রে দেওয়া উচিত, আপনি কিভাবে দেখেন এই পরিস্থিতি দাঁড়িয়ে? দেখুন, আমি এটাকে একটা খুব সিম্পলভাবে উত্তর দিতে চাই। এই বছরের বাজেটটার অবজেক্টিভ কিন্তু খুব সিম্পল, ভেরি ভেরি সিম্পল। আমি পরিকাঠামো কীরকমভাবে আগে দিনে বিগ পিকচার ওইসবের মধ্যে যাচ্ছি না। এই বছর আমাদের দরকার একটু ইনকাম দেওয়া, এখান থেকে কনজামশন বাড়ানো, তার থেকে আমার অ্যাগ্রিগেট জিডিপি বাড়ানোর। দিস হ্যাড বিন দি অপরচুনিটি ফর আ ব্যান্ডেড বাজেট। আজকে রাস্তা কীরকমভাবে এনেবলিং ফেসিলিটি ওই বাজেটের সময় আজকে নয়। ওইটা যদি আমি ভাবি যে আমার আজকে ব্যান্ডেডের দরকার, আজকে কি আমি ব্যান্ডেড পেলাম না। আজকে আমি কি পেয়েছি, আমার একখানা কমপ্লেক্স ব্রেন সার্জারির মেশিন দেওয়া হয়েছে, সেইটা যদি আমার কখনো ব্রেনটা ফিরে আসে তাহলে আমি হয়তো ইউজ করব, যদি আমি বেঁচে থাকি তাহলে হয়তো আমি ওটা ইউজ করব। আমার কাছে সময় একেবারেই নেই। পরিষেবা এবং পরিকাঠামোর ওপর নির্ভর করে আগামী দিনে যখন সরকার যে ভাবনা চিন্তা রাখছে যে সাধারণ মানুষের জন্য একেবারে প্রান্তিক মানুষও পর্যন্ত এক্ষেত্রে তাদের জীবনযাপনের সুবিধা পাবেন, সেটা সরকার দাবি করতে পারেন এবং বিশেষজ্ঞরা তা নিয়ে আলোচনা করতে পারেন। তবে বাস্তব ছবিটা কি দাঁড়াবে সেটা আগামী দিন বলবে, সময় বলবে। কারণ একটা দিন, একটা বাজেট যদি গোটা বছরকে সত্যিই নির্ণয় করতে পারতো, তাহলে হয়তো বাজেটের গুরুত্বটা খুব বড় আকারে অর্থনীতিবিদের কাছে দাঁড়াতো। তবে ডেফিনেটলি একটা দিশা, কিন্তু এটা আলটিমেট নয়, এটা বিশেষজ্ঞরাই বলেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাদেরও যারা আমাদের সঙ্গে ছিলেন, দেখছিলেন TV9 বাংলা ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।